বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে হোয়াইট হাউস। জানিয়ে দেব গাজায় সংঘাত বন্ধে ইসরায়েলকে যে শর্ত দিল হামাস। আরো জানিয়ে দেব অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েল, বলছে ন্যান্সি পেলোসি। এবং আরো জানিয়ে দেব মার্কিন বিশ্ববিদ্যালয়ে জড়ালো আন্দোলন, ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবি। এবং আরো থাকছে মুসলিমদের বিরুদ্ধে কেন হঠাৎ আক্রমণ শুরু করলেন মোদি। এবং সর্বশেষ জানিয়ে দেব গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস বুধবার বলছে, ইসরায়েলি অবরোধের ধ্বংস হয়ে যাওয়া গাজায় দুটি হাসপাতালে গণকবরের আবিষ্কারের পর তারা দেশটির কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে। গাজায় সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে 24 এপ্রিল স্বাস্থ্যকর্মীরা খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার এবং গণকবরের প্রায় 340 জন লাশের সন্ধান পেয়েছে। গাজা শহরে আল শিফা হাসপাতালের চত্বরে দুটি গণকবরে প্রায় 30টি লাশ পাওয়া গেছে বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভার সাংবাদিকদের বলেন, আমরা জবাব চাই, আমরা এটি পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বচ্ছভাবে তদন্ত দেখতে চাই। গণকবরগুলো আবিষ্কারে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতি স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র মেজর নাভাদ সোনানি বলেন, নাসেরের কবরটি কয়েক মাস আগে গাজাবাসীরা খনন করেছিল, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করছে। ফিলিস্তিনিদের দেওয়া কবরের লাশগুলো জিম্মিদের সন্ধানকারী সৈন্যরা পরীক্ষা করছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি সৈন্যরা ছিল এমন অভিযোগের ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেননি। গাজায় 6 মাসেরও বেশি সময় চলমান যুদ্ধে আন্তর্জাতিক আইন সুরক্ষা পাওয়ার হাসপাতালগুলো বারবার ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে ইসরায়েলি প্রতিশোধমূলক নির্বিচার এই হামলায় গাজায় কমপক্ষে 34,262 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার সংঘাত বন্ধে ইসরায়েলকে যে শর্ত দিল হামাস। 5 বছর বা তার বেশি মেয়াদে অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস, এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরো দস্ত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে বলে জানিয়েছে হামাস। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়াব এসব কথা বলেন। এমন এক সময় এই শর্ত ব্যক্ত করা হলো যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে। আল হাইয়াব যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা হামাসের নেতৃত্ব দিয়েছে। ইস্তাম্বুলে এপির সঙ্গে আলাপের সময় আল হাইয়া জানায়, গাজায় হামাস ও পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী ফাতাহের নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পিএলওতে যোগ দিতে চায়। এ সময় তিনি উল্লেখ করে তার দল শর্ত সাপেক্ষে অস্ত্র ত্যাগ প্রস্তুত। তিনি বলেন, হামাস পশ্চিম তীরে এবং গাজা উপত্যকা ইসরায়েলে 1967 সালের সীমান্ত অনুসার করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং আন্তর্জাতিক রেগুলেশন অনুযায়ী ফিলিস্তিন শরণার্থীদের প্রবর্তন মেনে, এবং এমনটা হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে। হামাসের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, যারা দখলদারের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে, তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে। সেই বাহিনীগুলো কি করছে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী সশস্ত্র বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে হামাস কখনো কখনো ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের রাষ্ট্রের সম্ভাবনার বিষয়ে তার প্রকাশ্য অবস্থানকে সংযত করছে। তিনি এই রাজনৈতিক কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিনের পূর্ণ মুক্তির কোনো বিকল্প প্রত্যাখ্যান করে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাতে এলাকাকে উল্লেখ করে, যেখান থেকে এখন ইসরায়েলের গঠিত ভূমি অন্তর্ভুক্ত হয়েছে। অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শীঘ্রই পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা বলে উল্লেখ করে তিনি বলেন, খবর বিবিসি নিউজের। রেডিও টেলিভিশ ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পেলোসি বলেন, ইসরায়েলে অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তা স্বীকার করি, কিন্তু এই অধিকার রক্ষায় নেতানিয়াহু যে নীতি নিয়েছে তা যা করছেন
তা ভয়ঙ্কর এবং আমরা যেসব প্রত্যাখ্যান করছি, বিশেষ করে 7 অক্টোবরে হামলার জবাবে যিনি যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। হামলার দায় স্বীকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করছেন। তারও পদত্যাগ করা উচিত। গত 6 মাসে যা যা হয়েছে সেজন্য সম্পূর্ণভাবে তিনিই দায়ী। নেতানিয়াহুকে আল আকসা ও মধ্যপ্রাচ্যে অঞ্চলে শান্তির পথে বাধা মনে করেন কিনা প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন, অবশ্যই মনে করি। আমি জানি না তিনি শান্তিকে ভয় পায় কিনা, শান্তিতে বসবাস করতে অক্ষম কিনা কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা। গত 7 অক্টোবর গাজায় উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 1200 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো 240 জনকে। জবাবে সেই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 6 মাস ধরে চলমান সেই অভিযানের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছে 34,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু ও নারী ও বেসামরিক লোকজন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দুতিয়ালিতে গত 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল হামাস আইডিএফ। সেই যুদ্ধবিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে 108 জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে 150 জনকে কারাগার থেকে ছেড়ে দেয় ইসরায়েল। মার্কিন বিশ্ববিদ্যালয়ে জড়ালো আন্দোলন, ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল সংশ্লিষ্ট বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে। সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে। তবে শুধু কলম্বিয়া নয়, যুক্তরাষ্ট্রে আরও অনেক বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সংশ্লিষ্ট বিনিয়োগ বা যেসব বিনিয়োগ থেকে ইসরায়েলে লাভবান হয় সেসব বিনিয়োগ প্রত্যাহার করার দাবি জোরালো হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের সংবাদ বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইয়েল ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অস্ত্র উৎপাদন বিনিয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের অভিযান ও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে অধিকৃত করে রাখার মধ্য দিয়ে লাভবান হচ্ছে এমন তহবিল ও ব্যবসা থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এর মধ্যে গুগল এবং এয়ারবিএনবি আছে। ইসরায়েলের সরকারের সঙ্গে গুগলের চুক্তির প্রতিবাদ করায় এখন পর্যন্ত কোম্পানিও প্রায় 50 জন কর্মী ছাঁটাই করছে। অন্যদিকে এয়ারবিএনবি অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে সহায়তা করছে। যদিও গবেষণায় বলছে এ ধরনের বিনিয়োগ প্রত্যাহারের দাবি বাস্তবায়িত হলে ইসরায়েলের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষ ক্ষতি হবে না। তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বিনিয়োগ প্রত্যাহার করলে নিলে বা ভোট দেওয়ার অধিকৃত হারালে উল্টে ফল হবে। তখন এসব কোম্পানি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট থাকবে না। এতে এই কোম্পানিগুলো যা খুশি তা করার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত ইসরায়েলের সংশ্লিষ্ট কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করছে। ইসরায়েলের সমর্থকরা বলেন, এসব দাবি অনার্য এবং অর্থে যেসব ইসরায়েল সব সময় হামলার হুমকিতে আছে। একই সঙ্গে এই দাবি ইহুদি বিদ্বেষ সম্পর্কিত, কারণ বিশ্বের ইহুদি অধ্যাসিত দেশকে লক্ষ্য করে এসব দাবি করা হয়। বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞাবাদীদের এ ধরনের অভিযোগ করেন। মুসলমানদের বিরুদ্ধে কেন হঠাৎ আক্রমণ শুরু করলেন মোদি? ভারতের লোকসভা নির্বাচনের 7 ধাপ ভোটে গিয়ে শুরু হয়েছে। এবারে নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার দল বিজেপির প্রচার কৌশল, মুসলিম বিদ্বেষ এবং ভোটারদের বিভাজন সহ নানা বিষয়ে আল জাজিরার 24 এপ্রিল বিশ্লেষণমূলক লেখাটি লিখেছেন অপূর্বনন্দ। তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষক। সেই সঙ্গে তিনি সাহিত্য সংস্কৃতি নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণ লেখেন। ভারতে এবার লোকসভা নির্বাচনের 7 দফায় ভোট গ্রহণ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি হিন্দুদের স্বার্থ রক্ষায় ত্রাণকর্তা হিসেবে নির্বাচন লড়াই কৌশল বেছে নিয়েছে। এটা স্পষ্ট করা হয়েছে, হিন্দুদের স্বার্থের সুরক্ষা মানে মুসলমানদের কাছ থেকে তাদের সুরক্ষিত রাখা। মোদি ও বিজেপির মতে মুসলমানদের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধী দল কংগ্রেস। এর প্রধান উদ্দেশ্য হল হিন্দুদের সম্পদ ও অধিকার কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেওয়া। এর জন্য ভারতীয় ভূখণ্ডে হিন্দুরা বিপদের মুখে রয়েছেন। নরেন্দ্র মোদি গত রোববার রাজস্থানের রাজ্য একটি নির্বাচনী জনসভায় বলেছিলেন, যদি বিরোধীরা ক্ষমতা আসে তাহলে তারা হিন্দুদের সম্পত্তি কেড়ে নেবে। যাদের বেশি সন্তান রয়েছে তাদের সেই সম্পত্তি দিয়ে দেবে। স্পষ্টই মুসলিমদের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন মোদি। তিনি মুসলমানদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী এমন বক্তব্যে ভারতের অনেকেই মনে ক্ষোভের জন্ম দিয়েছে। মোদিকে মন্তব্যকে ঘৃণা ছড়ানো বক্তব্য হিসেবে উল্লেখ করে ভারত জুড়ে আগের নাগরিক ও অধিকার সংগঠন তার মোদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে আবেদন জানাচ্ছে। অধিকার সংগঠন পিপলস ইউনিয়নের অব সিভিল লিবার্টিস বলেছে, প্রকাশ্যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এত বিতর্ক সমালোচনা মোদীকে দমাতে পারেনি। দুদিন পর মঙ্গলবার রাজস্থানের রাজ্যে আরেকটি নির্বাচন সমাবেশে মোদী আরো দাবি করেন, কংগ্রেস ভারত জুড়ে হিন্দু সম্পত্তির স্থগিত করা এবং যেসব নির্ধারিত মানুষের মধ্যে বিতরণ করা ষড়যন্ত্র মেতেছে।